ইরানের জাতীয় কবি ফেরদৌসী হাজার বছর আগে লিখেছেন, জ্ঞান হলো মানুষের শ্রেষ্ঠ অলংকার। এটি ছাড়া কেউ নিজেকে মানুষ হিসেবে পূর্ণ করতে পারে না। পারস্যের আরেক জগৎ বিখ্যাত কবি হাফিজ সিরাজি লিখেছেন, তোমার হৃদয়ের আয়নায় যদি সত্যের জ্যোতি দেখতে চাও, তবে জাগতিক অহংবোধের ধুলা ঝেড়ে ফেলো। প্রিয় দর্শক, সময় টেলিভিশনের আজকের আয়োজনে আমরা কথা বলবো বিশ্ব দরবারে ইরানি সাহিত্যের প্রভাব ও জনপ্রিয়তা প্রসঙ্গে। সঙ্গে আছে আমি শেখ সাদি মারজান। আমাদের সাথে আছেন ডক্টর মঈনুদ্দিন তালুকদার এবং কবি ও গবেষক শায়েখ শোয়েব। আপনাদের দুজনকে সময় টেলিভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই মঈনুদ্দিন ভাই, আপনার কাছে জানতে চাইব, ইরানের বর্তমান প্রজন্ম পারস্যের চিরায়ত সাহিত্যকে কিভাবে ধারণ করছে? ধন্যবাদ জনাব মারজান ভাই। যদি বর্তমান কবিতা বা সাহিত্য নিয়ে কথা বলতে চাই, তাহলে আমাকে সমসাময়িক যুগের যে কবিতা, এটাকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হলো বিপ্লব পূর্ববর্তী, বিপ্লব পরবর্তী। বিপ্লব পূর্ববর্তী সাহিত্যের বিষয়বস্তু আপনার প্রেম, কামনা, বাসনা এগুলোর সাথে সংশ্লিষ্ট ছিল। আর বিপ্লব পরবর্তী যুগে আমরা যে সকল কবিদেরকে দেখতে পাই, বিশেষ করে আমি বলবো যে ইরানের ইসলামী বিপ্লব কিন্তু নারী জাগরণের একটা বিষয় হয়ে গিয়েছে আর কি। এখানে দেখা গেল যে নারীদের সংখ্যা ইউনিভার্সিটিতে পুরুষের চেয়ে বেশি। নারীরা নিজের বাচ্চা নিয়ে ফিডিং করাচ্ছে, এই বাচ্চা নিয়ে কিন্তু ইউনিভার্সিটিতে যায়। সেই ক্ষেত্রে নারীরা এই কবিতা, তারপরে সাহিত্য, এগুলো নিয়ে বেশ এদের মধ্যে অগ্রগতি আমরা লক্ষ্য করছি আর কি। আমি এখানে উল্লেখ করতে পারি যে বর্তমান যুগে যে বিপ্লব পরবর্তী যে সকল নারী কবি ছিলেন আর কি, বিশেষ করে তাহেরে সাফারজাদে, আমি তার কিছু কবিতাও এখানে বলবো, কবিতা অংশ আর কি। সেফিদে কাশানি, নাগমে মোস্তাশারি নিজামি, ফাতেমে রাকাই এবং সাইয়েদা জাহরা হোসেইনি। এবং ওনাদের কবিতার বিষয়বস্তুর মধ্যে বিপ্লব, মানবিক মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, দেশপ্রেম, এই বিষয়গুলো উঠে এসেছে। যদি আমরা তাহেরা সাফারজাদের খুব বিখ্যাত একটা রচনা, সেটা হলো সাফারে পাঞ্জুব। এখানে উনি আমি একটা পংক্তি এখানে উল্লেখ করছি। মান আজ কাবিলে ইমনাম, আজ থাবরে রোশানি, ও দার মাসিরে পাঞ্জুমিন, সাফার বে সুয়ে হাকিকাতে মীরাবাম। এটা অর্থটা হলো যে আমি ইমানের গোত্রের মানুষ, মানে আমি ইমানের পক্ষের মানুষ, আলোর বংশধর। পঞ্চম যাত্রার পথে আমি সত্যের দিকে এগিয়ে চলেছি। পঞ্চম যাত্রা বলতে এখানে মানুষ যখন নিজের আত্মসম্মান বোধ, নিজের আত্মপরিচয়ের দিকে ফিরে আসে, সেটাকেই তিনি পঞ্চম যাত্রা হিসেবে উল্লেখ করেছেন। আরেকটা কবিতা আছে, বাইয়াত ব বিদরি, ম বিদরিম ও সব আজ নেগহে ম অগজ মিশাবাদ, ওয়াক্তিকে জুলমাত আজ হুজুরে ইনসান মে গরিজাত। বলছে যে আমরাই জাগ্রত, আমাদের দৃষ্টিতেই ভোর শুরু হয়। অর্থাৎ মানুষ যখন জেগে ওঠে, মানে এটা হলো মানবিক জাগরণ আর কি। মানুষ যখন জেগে ওঠে তখন অন্ধকার দূর, মানুষের এই জেগে ওঠার কারণে অন্ধকার দূর হয়, আর মানুষের উপস্থিতিতেই অন্ধকার পালিয়ে যায়। আর আরেকটা অংশ, কবিতা অংশ, যেটা দাওয়াত নামে উনি উল্লেখ করেছেন আর কি। বিয় কে রহ হানুজ এ দমে দরাদ, ও অফতব দার ইন্তেজরে গম এ মস্ত। বলছে এসো, পথ এখনো শেষ হয়নি, সূর্য অপেক্ষা করছে আমাদের পদক্ষেপের জন্য। অর্থাৎ সূর্য কখন যাত্রা শুরু করে? যখন আমরা কোনো পদক্ষেপ নেই, তখনই সূর্য যাত্রা শুরু। আপনি লক্ষ্য করেছেন যে তার এই কবিতাগুলোতে মানবিক মূল্যবোধ, আত্মসম্মান, তারপরে মানুষের জাগ্রত হওয়া, জাগরণের বিষয়গুলো উঠে এসেছে। এবং ইরানের এই কবিরা কিন্তু এই বিষয়গুলো তাদের কবিতায় স্থান দিয়ে থাকে। আমরা জানতে চাইব যে বর্তমান যে যুদ্ধ চলছে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, তো ইরানের তরুণ কবিরা তাদের কাব্যে
এই যুদ্ধটা কি ধারণ করে? অবশ্যই করবে, যুদ্ধ তো শুরু হলো এবং আপনি দেখবেন যে এর উপর ভিত্তি করে অনেক কবিতা, অনেক সাহিত্য রচনা হচ্ছে, এমনকি ফিল্ম রচনা তৈরি হচ্ছে। এবার আসছি শায়েখ সাহেব আপনার কাছে। আমরা জানি যে বর্তমান ইরানে যে যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, যুক্তরাষ্ট্র সেখানে বোমা ফেলছে, নির্বিচারে শিশু হত্যা করছে। তারা চাচ্ছে ইরানের প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করতে বা মুছে ফেলতে। কিন্তু এই সাম্রাজ্যবাদ কি পারবে বিশ্ব মানুষের হৃদয় থেকে পারস্যের সাহিত্য মুছে ফেলতে? नतरशम दजस्मन अगर जंग जोस्त केहदार दिल ইয়াজদান ওস্ত। শত্রু আমাকে যুদ্ধের হুমকি দিচ্ছ, কিন্তু এতে আমি মোটেই বিচলিত নই, কারণ আমার হৃদয়ে আছে আল্লাহর প্রতি ঐশ্বরিক প্রেম, আর আমি যে লড়াইটা লড়ছি এটি ন্যায় এবং আমার অধিকারের জন্য। আমি এইমাত্র পাঠ করলাম মহাকবি ফেরদৌসির অমর সৃষ্টি মহাকাব্য শাহনামার বিখ্যাত একটি পংক্তি। যুদ্ধ, আগ্রাসন এগুলো পারস্য জাতিকে বা ফার্সি সাহিত্যকে কখনোই বাধাগ্রস্ত করতে পারেনি, তার সামনে প্রতিবন্ধকতা হতে পারেনি, বরং এই যুদ্ধ আগ্রাসনকেই তারা এই শোককে তাদের শক্তিতে রূপান্তর করেছে। সেই অনেক পারস্য সভ্যতা তো প্রায় 5,000 বছরের প্রাচীন। সেই আমরা যদি বলি প্রায় 550 খ্রিস্টাব্দ পূর্বের সাইরাস দ্য গ্রেট, যাকে বলা হয় যে মানবাধিকারের প্রথম লিখিত সনদ যিনি লিখেছিলেন। তো এই রকম পারস্য সমৃদ্ধ এই জাতির ইতিহাসের বাঁকে বাঁকে বাকবদলে অনেক যুদ্ধ এসেছে, অনেক সংঘাত এসেছে, অনেক রক্তক্ষয়ী, অনেক দুঃস্বপ্নের রাত এসেছে, কিন্তু সেগুলোকে তারা সুন্দরভাবে আত্মীকরণ করে তাদের শিল্পীদের তুলিতে, কবিদের কলমের কালিতে রূপান্তর করেছে, যেটির চমৎকার একটি প্রমাণ হলো শাহনামা। এমনকি মঙ্গলরা যখন ইরাকে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছিল তখন শেখ সাদি জীবিত ছিলেন। উনি তো দীর্ঘায়ু ছিলেন, প্রায় 120 বছর বেঁচে ছিলেন। তিনি সেই রক্তাম্বরী স্রোতকে তার সাহিত্যে নিয়ে এসেছে, গুলিস্তা, বোস্তায়, তার লেখনীতে এগুলো চমৎকারভাবে অঙ্কিত হয়েছে। আমি বলতে চাই বা আমি বিশ্বাস করি এই যে যুদ্ধটা, যে এই আগ্রাসনটা, যার প্রথম প্রহরেই আয়াতুল্লাহ আলী খামেনিকে সপরিবারে এবং প্রায় 40 থেকে 45 জন নেতাসহ হত্যা করা হয়েছে, এবং একদম প্রথম প্রহরে একটি বালিকা বিদ্যালয়ে হামলা করা হয় এবং সেখানে অনেকগুলো নিষ্পাপ বালিকা একদম ফুটন্ত কুড়ির মতো, যে ফুলগুলো এখনও ফুটেনি, তাদের এই যে রক্ত, তাদের এই রক্ত, তাদের এই যে আর্তনাদ, এই যে আহুতি, এই হাহাকারটাকেই নিশ্চয় আগামী দিনের সাহিত্যিকরা ধারণ করবেন, এবং হয়তো এই যুদ্ধটা, এই আগ্রাসনটাই শাহনামার মতো অনাগত দিনের অনাগত কোনো মহাকাব্যের মহাকাব্যিক উপাখ্যান হয়ে রইল। শোয়েবের কাছ থেকে আমরা ইরানের সাহিত্য সম্পর্কে অমূল্য কথা শুনলাম। আবার আসছি মঈনুদ্দিন ভাই আপনার কাছে আমরা এ পর্যায়ে জানতে চাইব ইরানের নারীরা ইরানের শিল্প এবং সাহিত্যে কতটা অবদান রাখছে বিশ্বব্যাপী। ফিল্মে, কবিতায়, গল্পে ইরানি কার্পেট আছে, ইরানের অনেক শিল্প আছে। আপনি দীর্ঘদিন ইরানে ছিলেন, আপনি নিজে দেখেছেন, সেই অভিজ্ঞতার আলোকে আপনার কাছে আমরা জানতে চাইব ইরানের নারীরা বিশ্বব্যাপী কেমন অবদান রাখছে। ইরানের নারীরা জাগ্রত হয়েছে বলেই, জেগেছে বলেই কিন্তু ইসলামী বিপ্লব হয়েছে, এবং ইরানের ইসলামী বিপ্লব কিন্তু নারীদের উপর ভিত্তি করে হয়েছে। আপনি শুনলে হয়তো অবাক হবেন, ইরানে কিন্তু নারী কেন্দ্রিক পরিবার, কিন্তু নারীরাই পরিবারকে পরিচালনা করে। তো সেই ক্ষেত্রে শিল্পাঙ্গনে বা সাহিত্যক্ষেত্রেও কিন্তু নারীর অবতারণা আছে। আপনি অনেক দেখবেন যে ইরানের ফিল্ম ডিরেক্টর তারা কিন্তু নারী, এবং বাংলাদেশে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল আরও 5-10 বছর আগে, তখন কিন্তু ইরানের নারী ডিরেক্টররা কিন্তু এসেছিলেন, ফিল্ম পরিচালকরা। তো তাদের অনেক অবদানও কিন্তু রয়েছে। আসলে ইরানের অনেকে মনে করে, বাইরে থেকে মনে করে যে বিপ্লবের পরে হয়তো নারীদেরকে ধরে বেঁধে রাখছে। এই যে হিজাব সম্পর্কে মাঝে মাঝে কথা হয় আর কি, হিজাব কিন্তু নারীর অন্তরায় নয়, এবং ইরানি নারীরা এটাই মনে করে।
এবং হিজাবের প্রসঙ্গ কখন আসে? বাসার ভিতরে তো আর হিজাব পড়ে না। হিজাবের প্রসঙ্গ কখন আসে? যখন সে বাইরে কোনো কিছু কন্ট্রিবিউট করতে চায়, যখন সে কোনো কাজে যেতে চায়, যখন সে পুরুষের পাশাপাশি কাজ করতে চায়, তখন কিন্তু হিজাবের প্রসঙ্গটা আসে। তো সেই ক্ষেত্রে ইরানের নারীরা আপনার আমি কিছুক্ষণ আগে আমি তাহেরে সাফারজাদে সহ আরও কয়েকজন কবির নাম বললাম, এরা কিন্তু বিপ্লব পরবর্তী নারী, কিন্তু যারা শিল্প সাহিত্যে এখনো অবদান রেখে যাচ্ছে আর কি। তো তার মানে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা যে অভিযোগ করছে ইরানের নারীরা গৃহবন্দী, এটা সম্পূর্ণই মিথ্যা। অবশ্যই মিথ্যা, কারণ মোটেই না এটা। কারণ ইরানের নারীরা আপনার দেখবেন যে এখনও রাস্তায় এখনও যে এই যুদ্ধের মধ্যে দেখবেন যে পুরুষ এবং নারী সমান হারে রাস্তায় আছে, এবং তারা যেভাবে পুরুষরা প্রতিবাদ করছে সেভাবে নারীরাও কিন্তু প্রতিবাদ করছে। তো সুতরাং এই যেটা প্রচার করছে সেটা হলো বেহায়াপনা নেই, উলঙ্গপনা নেই, আছে হিজাব এবং শালীনতার মধ্যে শালীন পোশাক পরে তারা সব জায়গায় অংশগ্রহণ করে। ইরানি নারী পাইলট আছে, নারী ডাক্তার তো অসংখ্য, তারপরে তারা সেনাবাহিনী আছে। আমি একটা মহড়া দেখেছিলাম যখন আমি ইরানে ছিলাম, সম্ভবত 2002-03 এই সময় আর কি। একটা মহড়া করেছে, সেখানে প্রায় 1 লক্ষ নারী, শুধু নারী, তাদের সেই কালো হিজাব, ঐতিহ্যবাহী কালো হিজাব পরে তারা এই মহড়া করেছে। তারা ট্যাঙ্ক চালিয়েছে, তারা বিমান চালিয়েছে, তারা বন্দুক নিয়ে হেঁটেছে। এরকম বিষয়গুলো বাইরে থেকে আসলে এটা যারা ইসলামোফোবিয়া যাদের আছে তারা এই বিষয়গুলো প্রচার করে। তারা বলে যে এই হিজাব আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছে। এটা কিন্তু তাদের ধারণা, ইরানের নারীদের ধারণা, এবং তারা খুবই সন্তুষ্ট। যারা মাঝে মাঝে দেখবেন যে প্রতিবাদ করে, খুব কম সংখ্যক, এটা হাতে গোনা কয়েকজন, এবং ইরানের যে মোট জনসংখ্যার ভিত্তিতে এদেরকে মানে গণনায় ধরা যায় না আর কি, এরকম বিষয়। ইরানের আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ নারী কবি পারভিন এতেশামি লিখেছেন, সাদা ও কালো, ধনী ও গরিব সবাই সমান, মৃত্যুর কফিনে সবার নাম একই ঠিকানায়। অন্যদিকে প্রায় 1000 বছর আগে শামস তাবরিজি লিখেছেন, তোমার হৃদয়ে যে অন্ধকার দেখছো তা সরিয়ে ফেলো, দেখো সেখানে কত উজ্জ্বল আলো অপেক্ষা করছে। এ পর্যায়ে শোয়েব ভাইয়ের কাছে আমরা জানতে চাইব, 1000 বছর পরেও ইরানের কবিদের অমূল্য বাণী সারা বিশ্বের মানুষের মুখে মুখে, এর নেপথ্য কারণ কি বলে আপনি মনে করেন? بشنو این جو حکایت می کند از جدایی ها شکایت می کند। বাঁশির সুর কি শুনতে পাও? সে কি বিরহের কথা বলছে? সে কি হাহাকারের কথা বলছে? রুমির বিখ্যাত একটি পংক্তি আমি এইমাত্র পাঠ করলাম। এখানে রূপক অর্থে বাঁশিকে দিয়ে সে মানবীয় অস্তিত্বের, আত্মার বিচ্ছেদের করুণ ব্যঞ্জনা ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ তার বিশ্বাস অনুযায়ী বা ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহর সান্নিধ্যেই সবাই ছিল, সব বনি আদম বা সব রূহ ছিল। তারপরে বিচ্ছেদ হয়ে ঘটনার পরিক্রমায় পৃথিবীতে আগমন। কিন্তু ওই যে ঐশ্বরিক একটি টান রয়ে গেছে, এই তিনি বাঁশির করুণ সুরের ভেতরে শুনেছেন মানবীয় আত্মার এই হাহাকার। এমন অসাধারণ, অতুলনীয়, অপূর্ব, অভূতপূর্ব রচনা পৃথিবীতে বোধহয় খুব কমই হয়েছে। এবং এজন্যই ফার্সি সাহিত্য বা রুমির কবিতা প্রাচ্য পেরিয়ে পাশ্চাত্যের বেস্ট সেলার হয়। পপ সম্রাজ্ঞী ম্যাডোনা সহ হলিউডের অনেক সেলিব্রিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক যুদ্ধবাজ নেতাও তাদের বুকশেলফে খুব ভালোবেসেই রুমির কবিতা রাখেন, বা তারা অনুবাদ করে হলেও ইংরেজিতে পড়বার চেষ্টা করেন। এটি কিন্তু একটি অভূতপূর্ব বিষয়। যদি পারস্যের বুলবুল হাফিজের কথা বলি, তুকে শিরাজি দিল বা খস্তে আরাদ আরা দিল মারা,
বেখালে খাজায় হিন্দুয়াস বাকশাম সামারখান্দ বোখারারা, তুর্কি সিরাজি ঘোড়সওয়ার, তোমার গালের ওই একটি তিলের জন্য আমি সামারখান্দ বোখারা উৎসর্গ করে দিতে পারি। তৎকালীন সমরখান বোখারা কিন্তু ছিল পৃথিবীর জ্ঞান সম্পদের সমৃদ্ধ অন্যতম নগরী, বা বলা যেতে পারে বিশ্ব রাজনীতির কেন্দ্রীয় একটি নগরী। অর্থাৎ প্রায় পুরো পৃথিবীকেই বলা হতো সমরখান বোখারা পৃথিবীর অর্ধেক। সেই সমরখান বোখারাকে তিনি প্রেয়সীর গালের একটি তিলের জন্য উৎসর্গ করে দিচ্ছেন। প্রেমের কি মহিমাপূর্ণ শব্দচয়ন! এটি কার হৃদয়কে না ছুঁয়ে যাবে? জাতীয়তাবাদের ঊর্ধ্বে মানবিক অস্তিত্বে এটি চিরকাল অনুরণন করেই যাবে। যুদ্ধ আসবে, যুদ্ধ যাবে, রক্তপাত, অনেক ধ্বংস, অনেক সৃষ্টি, কিন্তু তারপরেও হাফিজ থেকে যাবে। এজন্যই হয়তো জার্মান মহাকবি কেটে হাফিজ পড়ে বিস্মিত হন। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের প্রায় শেষ পরন্ত বেলায় ইরান তৎকালীন পারস্য পরিদর্শন করে হাফিজ পড়ে বলেন, হাফিজের একটি পংক্তির কাছে আমার সব সৃষ্টি ম্লান হয়ে যায়। আমাদের বিদ্রোহী কবি নজরুলের পুত্র যখন ইন্তেকাল করলেও বুলবুল, তখন তিনি বলেছিলেন, বুলবুল যে পথে চলে গিয়েছে হাফিজ সে পথেই হেঁটে যাচ্ছে। অর্থাৎ আমার বেদনাকে, আমার এই পুত্র শোককে হাফিজ অনেক আগেই ধারণ করেছিলেন, এবং চিরকালই এভাবে হাফিজ একদমই প্রাসঙ্গিক হয়ে ছিলেন, আছেন এবং থাকবেন। এবং এভাবেই পারস্য সাহিত্যই হয়তো আগামী দিনে প্রাচ্য এবং পাশ্চাত্যের একটি মৈত্রীর বন্ধন, সেতু বন্ধন হবে। আমরা কিছু সময়ের জন্য ইরানের সাহিত্যে ডুবে গিয়েছিলাম। তো মঈনুদ্দিন ভাই, আপনার কাছে জানতে চাইব, ইরানের শিল্প, সাহিত্য, সংস্কৃতির জনপ্রিয় বা বিখ্যাত কিছু ইভেন্ট সম্পর্কে যা আপনি দেখেছেন ইরানে। ইরানে অনেকগুলো ইভেন্ট তারা খুব ঘটা করেই পালন করে। এর মধ্যে রয়েছে নওরোজ। নওরোজ আমরা যেমন নববর্ষ পালন করি আর কি। নওরোজ এই সমাসীন, মানে 21 তারিখ থেকে তাদের নববর্ষ শুরু হয়। তো এই সময় কিন্তু তাদের বন্ধ থাকে, 10 থেকে 15 দিন তাদের বন্ধ থাকে। তারা এই সময় আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যায়, একে অপরকে উপহার দেয়। মানে তারা এটাকে বলে ঈদে নওরোজ। একইভাবে তারা কিন্তু আমাদের যে ধর্মীয় ঈদগুলো আছে এগুলোও তারা পালন করে। ঈদুল ফিতর, ঈদুল আজহাও তারা পালন করে, সরকারি বন্ধ থাকে। আমাদের দেশে যেমন শবে বরাত পালন করা হয়, তারাও শবে বরাত কিন্তু পালন করে। শবে বরাতের আমরা যেই প্রেক্ষাপটে পালন করি তাদের প্রেক্ষাপট একটু ভিন্ন। অবশ্য দুটার গোড়াই কিন্তু একই জায়গায়, হয়তো আমাদের দেশে এটা প্রচার হয় না। 15ই শাবানকে তারা ইমাম মাহদী আলাইহিস সালামের জন্মদিবস উপলক্ষে তারা পালন করে। তারা মনে করে যে ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের সন্তান ছিলেন ইমাম মাহদী আলাইহিস সালাম, এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এই 15ই শাবান জন্মগ্রহণ করেছেন। তাই এই দিনটি খুব বরকতপূর্ণ, এবং তাদের রাস্তায় আলোকসজ্জা হয়, স্ট্রিট ফুড ওখানে বিক্রি হয়, এবং একটা বেশ খুব আনন্দঘন উৎসবের মতো তারা এটা পালন করে। এছাড়া আপনি দেখবেন যে বিপ্লব পরবর্তী যুগে তারা 22শে বাহমান এই দিনটাকেও তারা কিন্তু পালন করে। এই দিনটাকে তারা কিভাবে পালন করে? তারা অন্যায়ের প্রতিবাদ হিসেবে তারা রাস্তায় নেমে আসে, কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসে, এবং প্রত্যেকটা শহরেই কিন্তু নারী পুরুষ সবাই মিলে এই দিনগুলো তারা পালন করে। ধর্মীয় চর্চাটা কিন্তু ওরা প্রাধান্য দেয়। আপনি এমন কোনো পুরুষ পাবেন না যারা নামাজ পড়ে না, নামাজ পড়বে তারা। তারপরে তারা এই ফেস্টিভ্যালগুলো, বিশেষ করে মহরম, আরেকটা অনুষ্ঠান বিশেষ করে যে 10ই মহরম, এই মহরম তারা 10 দিন অনুষ্ঠান পালন করে। সাধারণত এখানে মার্সিয়া, মাতম, শোকগাথা, এগুলো সারা ইরান ব্যাপী কিন্তু, এবং তারা কালো ড্রেস পরে। তখন শোকের ওরা হলো কি, ওদের বিষয় হলো কি, যখন কেউ মারা যায়, যখন কোনো দুঃখ বেদনার দিবস আসে, তারা কিন্তু কালো পোশাক পরে। এবং আপনি মহরমের সময় যদি যান ইরানে, দেখবেন যে সব কালো পোশাক পরিত, নারীরও কালো হিজাব, পুরুষরাও কালো পোশাক পরিত অবস্থায় রাস্তায় নেমে আসে। মোটামুটি এই ইভেন্টগুলো ইরানে ঘটা করে পালন করা হয় আর কি। আমি সাহিত্যের কোনো ইভেন্ট
সাহিত্য বলতে আচ্ছা, এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে ইরানে একটা বইমেলা হয় কিন্তু, এবং এই বইমেলাটা হয় আন্তর্জাতিক বইমেলা, এবং এখানে আমাদের 21শে বইমেলা যেমন অনেকগুলো স্টল নিয়ে একটা মেলা হয় না, এরকম অনেকগুলো কি বলবো ওটাকে, ওদের ছাহনি দিয়ে থাকে কিন্তু, মানে এক একটা বাণিজ্য মেলায় দেখেছেন আপনার বিশাল বিশাল থাকে না, ঠিক এরকম ওদের এক একটা থাকে আমাদের একটা 21শে বইমেলার মতো, এরকম ধরেন 70, 80, 90টা মতো স্টল, অনেক বড়, অনেক বড় করে, এবং প্রচুর বই বিক্রি হয়। এবং ইরানিদের একটা বিষয় কি, ওরা বই কিনে এবং বই পড়ে। আমি একটা উদাহরণ দিই, প্রায় আমি কম শহরের কথা বলি, কম হলো জ্ঞানের নগরী আর কি। আমাদের দেশের অলিতে গলিতে যেমন দোকান থাকে, মুদির দোকান থাকে, ওদের দেশের অলিতে গলিতে থাকে বইয়ের দোকান। এবং আমি দেখেছি রাস্তায় অনেক বই, রাস্তায় অনেক পুরনো বই তারা বিক্রি করে, মানে প্রচুর বই বিক্রি হয় এবং মানুষ পড়ে, প্রচুর বই পড়ে। এবং ইরানে অনুবাদ সংস্কৃতিটা ব্যাপক। আপনার পৃথিবীর যেখানে বই বের হবে, ওরা 40-50 দিনের মধ্যেই বইটা অনুবাদ করে, এবং ওরা অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ মঈনুদ্দিন ভাই, অনেক অজানা তথ্য জানতে পারলাম ইরানের সাহিত্য শিল্প সম্পর্কে। সর্বশেষ প্রশ্ন শায়েখ শোয়েব আপনার কাছে, যুদ্ধমুক্ত শান্তিময় পৃথিবীর চিত্র ফার্সি সাহিত্যে কিভাবে এসেছে? বনি আদম আসকায়ে ইয়াক দিগারান কেদার আফরিনেশ যা ইয়াক গাওহারান্দ। সমগ্র মানবজাতি অঙ্গাঙ্গিভাবে জড়িত, বা আমরা একটি শরীরের মতো, কারণ আমরা একই উৎস থেকে এসেছি। এটি শেখ সাদির একটি পংক্তি। এই পংক্তির ভেতরে কিন্তু একটা ইউনিভার্সাল একটা থিম রয়ে গেছে, সর্বমানবের, সবার এই বসুন্ধরা। এবং এই পংক্তি একটু গভীরভাবে ভেবে দেখলে এর ভেতরে যে দর্শনটা রয়ে গেছে, আমার মনে হয় এই দর্শনটি, এই পংক্তিটি যথেষ্ট যুদ্ধমুক্ত, সংঘাতমুক্ত, আগ্রাসনমুক্ত, সাম্রাজ্যবাদী আগ্রাসনমুক্ত একটি পৃথিবী গড়বার জন্য আমরা চাই, বা আমাদের স্বপ্ন, আমরা বারুদের তপ্ত দুর্গন্ধ নয়, পারস্যের গোলাপের সুগন্ধে পুরো পৃথিবী সুশোভিত হোক। প্রাচ্যের, ফার্সির বা এই প্রাচ্যের আধ্যাত্মিকতা, কবিতা, গজল, এবং পাশ্চাত্যের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের প্রযুক্তির এই জ্ঞান, এই উভয়ের মিথস্ক্রিয়ায় সভ্যতার নতুন একটি স্বর্ণালী সোপানে উত্তীর্ণ হচ্ছে, যে এখন মানবজাতির অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই যুদ্ধমুক্ত শান্তির পৃথিবী। সময় টেলিভিশনের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ এমন এক দেশ নিয়ে কথা বললাম যে দেশের সাহিত্য প্রতিটি মানুষের রক্তে মিশে আছে, যে দেশের কবিরা 1000 বছর আগে শান্তির যে বাণী শুনিয়েছিলেন তা আজও বিশ্বজুড়ে সমান প্রাসঙ্গিক। আশা করি আপনাদের ভালো লেগেছে। যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গেই থাকবেন।